সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তরে করোনা ভাইরাসে। আপনাদের সাথে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। দর্শক, বিশ্বের বিভিন্ন দেশে আসলে নিত্য নতুন রূপে হানা দিচ্ছে করোনা ভাইরাস। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই প্রাণঘাতী ভাইরাসকে। আসলে সামনের দিকটা কিরকম যাচ্ছে বা লকডাউন বিধিনিষেধের পরেও কেন এই করোনা ভাইরাসকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি না, সেই বিষয়ে অনেক তথ্য জানবো এবং সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তরে করোনা ভাইরাসে। আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের অনেকভাবেই কিন্তু এই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চলছে, লকডাউন চলছে, বিভিন্ন বিধিনিষেধ চলছে, তারপরেও আসলে কেন আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি না? ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো আজকে যে সিচুয়েশনে আমরা আছি, যে আমাদের প্রটোকল দেখা গেল গত ৪১ দিনের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের হারটা 11%-এরও বেশি। এর অন্যতম কারণ হলো যে আমি যেটা মনে করি আমাদের ব্যক্তি পর্যায়ে যে সচেতনতা থাকা দরকার, সেই জিনিসগুলো আসলে এত কিছু হওয়ার পরেও কিন্তু আমরা সেটা মেনে চলছি না। কারণ দেখেন, আপনি যদি নিজেও একটু বাইরে যাচ্ছেন কিংবা আপনি অফিস যাওয়া আসা করে দেখবেন, আমাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা সেটা কিন্তু আমরা মেনে চলছি না। বিশেষ করে মাস্কটা আমরা সঠিকভাবে ব্যবহার করছি না। আমাদের হাট বাজারে কিংবা আমাদের পাবলিক সার্ভিস গুলোতে যেমন অর্ধেক শীতের যাত্রী যাওয়ার কথা সেটা কিন্তু মেনে চলা হচ্ছে না। এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে, গতকাল আমি একটা ব্যাংকে গিয়েছিলাম, সেখানেও দেখলাম যে প্রচুর রাশ ভিড়, একসাথে অনেক মানুষ গাদাগাদি করে বসে আছে। এই সব ক্ষেত্রেই হয়তো বাজারে কিংবা অফিসে প্রত্যেকটা কাজে যদি আমরা মেনে না চলি, আসলে এক্ষেত্রে সরকার কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি যতই এটাকে কঠোরভাবে বলুক, আমরা পার্সোনালি যদি এটা মেনটেন না করি তাহলে সংক্রমণ কমানোটা কঠিন। জি, আপনি যেমন জনসমাগমের একটা বিষয় বলছিলেন, পাবলিক ট্রান্সপোর্ট আসলে সেক্ষেত্রে কতটা ঝুঁকিপূর্ণ আপনার কাছে একটু জানতে চাই। যেহেতু আমাদের এখন যদি অর্ধেক যাত্রী নিয়ে একটা ট্রান্সপোর্ট চলার একটা পারমিশন পাওয়া গেছে, তো এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? না, এখন আসলে যে সময়টা আমরা পার করছি অনেক দিন হয়ে গেছে, যেটা প্রায় ১ বছরেরও বেশি সময় আমরা করোনার মধ্য দিয়ে যাচ্ছি। এটাকে আমাদের অ্যাডাপ্ট করে নিয়ে চলতে হবে। যেটা নিয়ম, সেই নিয়মটা মানতে হবে। যেমন পাবলিক পরিবহন গুলাতে বলা হয়েছে অর্ধেক সিট খালি রাখা, সেটা সঠিকভাবে মানতে হবে এবং যারা মনিটর করছে তারা যাতে মনিটর করে। আদারওয়াইজ যাত্রীরা ঠিকই তার অতিরিক্ত ভাড়াটা গুনছে, কিন্তু যে সুফলের জন্য আমরা ভাড়াটা দিচ্ছি সেটা যদি মেনটেন না হয় তাহলে কিন্তু আমরা ওই সংক্রমণটাও যেমন ঠেকাতে পারবো না, তেমনি আমাদের যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে পড়বে। এই জন্য আমার মনে হয় এটা অবশ্যই চালু রাখতে হবে, কারণ এটা দীর্ঘ সময় ধরে তো আপনি পাবলিক সার্ভিস বন্ধ রাখতে পারবেন না। তবে নিয়মটা যেন সঠিকভাবে মানা হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। জি, অবশ্যই। সীমান্তবর্তী জেলাগুলোতে আসলে অবস্থা খুবই ভয়াবহ। যেমন রাজশাহীতে কিন্তু একদিনে ১৬ জনের মৃত্যুর খবর আগে পাওয়া গেছে এবং সেটা রেকর্ড ছিল, এবং গত ২৪ ঘন্টায় কিন্তু করোনার কারণে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তো সেখানে আসলে পরিস্থিতি এতটা ভয়াবহ হওয়ার কারণটা আপনি কি মনে করছেন? হ্যাঁ, আসলে সীমান্তবর্তী এলাকায় যে সমস্যাটা আপনি নিজেও জানেন কিংবা দর্শকরাও জানেন, যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু খুবই ভয়াবহ একটা অবস্থা পার করছে। রিসেন্টলি কিছুটা উন্নতি হলেও এখনো কিন্তু আহ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, এবং সেখানে আমাদের দেশ থেকে অনেক মানুষ বিভিন্ন কাজে কিন্তু ইন্ডিয়াতে যায়, অনেকে চিকিৎসার জন্য যায়, অনেকে হয়তো ব্যবসায়িক বিভিন্ন কাজে যায়, এবং ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কিন্তু তারা ওখানে আটকা পড়ে আছে। এবং এই মানুষগুলা বিভিন্ন সোর্সে তারা দেশে আসার চেষ্টা করছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাতে তারা বিভিন্ন ভাবে আসে। আসার পরে ওখানে কিন্তু সঠিকভাবে তারা কোয়ারেন্টাইন পালন করছে না, কিংবা যেভাবে আলাদা থাকার কথা সেভাবে থাকছে না। যাদের পজিটিভ তারাও হয়তো আইসোলেশনে থাকছে না। এর ফলে কিন্তু ওখানে এই সংক্রমণটা অনেক বেড়ে যাচ্ছে। তো ওইখানে আমার যেটা মানে বক্তব্য, সেটা হলো স্থানীয় ভাবে প্রশাসনকে আরো কঠোর হতে হবে, এবং যারা এইভাবে যেভাবে মানে যে কোনো পদ্ধতিতে যারা দেশে আসার পরে যে কোয়ারেন্টাইনটা নিশ্চিত করতে হবে, অন্যথায় কিন্তু এটা সংক্রমণ আরো অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা। ঠিক তাই। অনেকে যারা কোভিড পজিটিভ হয়েছেন এরই মধ্যে
তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কোভিড পরবর্তী যে সময়টা আসে সেই সময়টা নিয়ে তারা খুবই চিন্তিত থাকে এবং বিভিন্ন ধরনের উপসর্গ কিন্তু দেখা দেয়। আপনি যদি একটু সেই বিষয়ে বলতেন যে কি কি উপসর্গ আসলে মানুষের এই সময়টায় দেখা যায় এবং কতটুকু আসলে মানুষকে চিন্তিত হওয়া উচিত এই বিষয়টাতে, বা কি কি আসলে করা উচিত সেই উপসর্গগুলো থেকে নিজেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনি যেটা জিজ্ঞেস করেছেন, কারণ হলো কোভিডের যে উপসর্গগুলো এগুলো কিন্তু ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি। তারপরেও বলি যে কিছু আছে যে মানে সবার সাথে মিলে যেতে পারে, যেমন সর্দি, কাশি, জ্বর, এটা দিয়ে এগুলো টিপিক্যাল সিমটম গুলা থাকে। তাছাড়াও কিন্তু এই একটা প্যান্ডেমিক যখন সারা বিশ্বব্যাপী হচ্ছে তখন অনেক কিছুই অ্যাসিমটোমেটিক অনেক রোগী কিন্তু আমরা পাচ্ছি যাদের কোনো উপসর্গই নেই। তাদের হয়তো অন্য কোনো একটা চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরে যখন বলছেন যে আপনি কোভিডটা টেস্ট করেন, তখন দেখা যাচ্ছে তার মধ্যে পজিটিভ পাওয়া যাচ্ছে। আসলে এই প্রত্যেক রোগীর ক্ষেত্রে যে উপসর্গ থাকবেই এমনও না, তবে যাদের আছে তাদেরকে অবশ্যই টেস্ট করতে হবে। দেখা যাচ্ছে যে কারো সর্দি কাশি হলে আমরা অনেক সময় সিজনাল ফ্লু হিসেবে ধরে নিই, অনেক সময় এটাকে খুব বেশি গুরুত্ব দিই না, যার ফলে ওই ব্যক্তির মাধ্যমে আরো কিন্তু তার পরিবার আশপাশের লোকজন আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। অর্থাৎ এই ধরনের উপসর্গ যদি কারো থাকে, অবশ্যই তাকে আগে নিশ্চিত হতে হবে যে আমি আসলে কোভিড পজিটিভ কিনা। যদি হয় তাহলে খুব বেশি ভয়ের কিছু নেই, কারণ আমরা ইতিমধ্যেই জেনেছি যে প্রায় 85% মানুষ কিন্তু সংক্রমণের শিকার হয়। তাদের বাসায় থেকেই অনেক সময় বিনা চিকিৎসায় সে ভালো হয়ে যেতে পারে। কিন্তু যে রোগীগুলো দেখা যায় যে তার অক্সিজেন লেভেল অনেক কমে যাচ্ছে, লেভেল অনেক কমে যাচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, অবশ্যই তাকে দ্রুত হসপিটালে যেতে হবে এবং হসপিটালে গেলে সেক্ষেত্রে সেই ব্যবস্থাটা কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ কিছু ধরনের চিকিৎসা তার প্রয়োজন সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া হবে। তবে যে বেশিরভাগ মানুষ যাদের উপসর্গ থাকলেও তো চিকিৎসার চিকিৎসকের সামান্য কিছু চিকিৎসা যেতে বাসায় অনলাইনের মাধ্যমে কিন্তু সেটা নিলে সে তার এই সমস্যা থেকে সমাধান পেতে পারে। অতএব এখানে খুব বেশি অরিড হওয়ার কিছু নেই। যেমনটি আপনি বলছিলেন যে চিকিৎসা কেন্দ্রে যাওয়ার বিষয়, এই বিষয়টা আসলে অনেকেই নানা রকমের দ্বিধাতে ভোগে, যে অনেক সময় দেখা যায় যে অক্সিজেন তারা বাসায় নিয়ে এসে হয়তো বা চিকিৎসাটা নিচ্ছে, অনেকে চিকিৎসা কেন্দ্রে যেতে চাইছে না। তো সেই ক্ষেত্রে মানে অনেকে মনে করছে যে সেখানে গেলে ঝুঁকিটা আরো বেড়ে যাবে, মৃত্যুর ঝুঁকিটা। সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? না, আসলে আমার যেটা পরামর্শ সেটা হলো অক্সিজেন যখন একটা রোগীর প্রয়োজন ওই সময়টাতে অবশ্যই তাকে একটা যে কোনো চিকিৎসা কেন্দ্রে যে অক্সিজেনটা নেওয়া উচিত। কারণ এই সময় দেখা যাচ্ছে কিছু রোগীর অনেক ধরনের মাল্টি ফাংশনাল সমস্যা দেখা যায়, যেমন দেখা যাচ্ছে তার হয়তো ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকছে না, কারো হয়তো উচ্চ রক্তচাপ আছে সেটাও নিয়ন্ত্রণে থাকছে না, অর্থাৎ তার একটা ঝুঁকি কিন্তু বেড়ে যায়। তো এই জন্য যে লেভেল পর্যন্ত আপনার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না তখন অবশ্যই বাসায় থেকে একটু চিকিৎসাটা নিতে পারবে। কিন্তু যখনই মনে হচ্ছে যে তার অক্সিজেন লেভেল অনেক কমে যাচ্ছে, অক্সিজেনের প্রয়োজন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এরকম অবস্থায় অবশ্যই চিকিৎসা কেন্দ্রে যেটা তার নিকটস্থ, যেটা মনে হয় যে পরিবেশ ভালো কিংবা যেখানে তার যথাযথ চিকিৎসা হবে এরকম জায়গাগুলোতে অবশ্যই যাও। কারণ তখন একটা কমপ্লিকেশন ডেভেলপ করলে হসপিটালের নিচে কিন্তু অনেক অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য এই ধরনের রিস্ক বাসায় না নেওয়া উচিত, কারণ যখন অক্সিজেনের প্রয়োজন হয় ওর সাথে সাপোর্টিভ কিছু ট্রিটমেন্টও কিন্তু প্রয়োজন হয়, যেটা নর্মাল মৃত্যু সংক্রমণের ক্ষেত্রে প্রয়োজন হয় না। অতএব এই ধরনের সমস্যায় অবশ্যই হসপিটালে চিকিৎসা নেওয়া উচিত। জি, আচ্ছা, করোনা যারা মানে পজিটিভ হয়েছেন, যাদের কোভিড পজিটিভ হয়েছে, যারা অসুস্থ হয়েছে বা হননি, তাদের ক্ষেত্রে আসলে আমরা অনেক সময় মানে এটা জানি যে খাবার অনেক ক্ষেত্রে প্রতিরোধে সহায়তা করে বা সাহায্য করে। তো কি কি খাবার আসলে এই সময় খাওয়া উচিত এবং কোন কোন খাবার খেতে আপনি পরামর্শ দেবেন? জি, অনেক ধন্যবাদ আপনাকে। এই যেকোনো রোগের ক্ষেত্রে আমরা কিন্তু বলি যে প্রতিরোধটাই উত্তম প্রতিকারের থেকে। তো এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করা, এবং সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা যাদের মধ্যে কম তাদের কিন্তু যে কোনো ভাইরাস কিংবা যে কোনো ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু করোনা ভাইরাস না, এটা যে কোনো অসুখ বিসুখ কিংবা যে কোনো ব্যাকটেরিয়া থেকেই কিন্তু এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তার শরীরে বাসা বাঁধতে পারে। অতএব
খাবার দাবারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা বলি যে আমরা নিয়মিত যে খাবারগুলো খাই সেগুলোর মধ্যে যদি একটু আমিষ জাতীয় খাবার থাকে, একটু ভিটামিন সি জাতীয় খাবার, সবুজ শাকসবজি, ফলমূল এই জাতীয় খাবারগুলো যদি একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়া পাশাপাশি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। যেমন আমরা বর্তমান সময়ে কিন্তু খুব সিডেন্টারি লাইফ লিড করি। আমরা দেখা যায় দীর্ঘক্ষণ বসে কম্পিউটারে কাজ করছি, অফিসে কাজ করছি। কেউ হয়তো এখন এই করোনাকালীন সময়ে হোম অফিস করছি, সারাদিনে একবারও হয়তো বাসার বাইরে যাওয়া হচ্ছে না। তার ফলে অনেকের কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। আমরা অনেক বুঝি পাচ্ছি তবে সূর্যের আলোর অনুপস্থিতি থাকার কারণে তাদের শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। এই ভিটামিন ডি কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের ইমিউনিটি বাড়াইতে সাহায্য করে। আসলে খাবার দাবারের পাশাপাশি প্রত্যেকটা মানুষকেই অ্যাটলিস্ট আমরা বলি সপ্তাহে 5 দিন 30 থেকে 40 মিনিট একটু এক্সারসাইজ করতে হবে। সেটা হতে পারে যে আপনার বাইরে যেয়ে এক্সারসাইজ করতে হবে এমন না, আপনি রুমেও করতে পারেন। আপনার বাসার ছাদে কিংবা নিচে পার্কিং এ একটু হাঁটাহাঁটি করলেন, জগিং করলেন। পাশাপাশি কেউ যদি ইয়ে করতে পারে মেডিটেশন, এই জাতীয় জিনিস খাবার দাবার পুষ্টির পাশাপাশি যদি এক্সারসাইজ গুলো করে তাহলে কিন্তু সে ফিজিক্যালি এবং মেন্টালি উভয় দিক থেকে ভালো থাকতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আরেকটা কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে বাংলাদেশে পরীক্ষা করে পাওয়া গেছে যে ৮০ ভাগই হচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। এই বিষয়টা আসলে কতটা উদ্বেগজনক আমাদের জন্য? না, অবশ্যই এটা উদ্বেগজনক, কারণ আমি সবাই জানি যে শুধুমাত্র ভারতীয় যে ভেরিয়েন্টটা এটা কিন্তু সংক্রমণের যে মাত্রাটা অনেক বেশি। মানে আগের যে ভেরিয়েন্ট গুলো ছিল যেটা আমাদের দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট কিংবা ইতালি আমেরিকান থেকে যেগুলো আমাদের দেশে ছিল সেখানে দেখা যায় সংক্রমণের যে রেটটা ছিল একটা রোগী আরেকজনকে সংক্রমণ করার কিন্তু যে রেট ভারতীয় ভেরিয়েন্ট কিন্তু অনেক বেশি এবং এটা খুব দ্রুত একটা পেশেন্টের দেখা যাচ্ছে যে অক্সিজেন লেভেলটা অনেক কমিয়ে দিচ্ছে। যার ফলে এই জিনিসটা আসলে খুবই ভয়াবহ। কিন্তু আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার যতটুকু সম্ভব। আমরা অনেক কিছু হাল ছেড়েই দিয়েছি যে করোনা ভাইরাস এটা যেহেতু একটু পুরাতন ইস্যু, অনেকদিন ধরে আছে, আমার কিছু হবে না, এই ধরনের একটা বিষয় আমাদের মধ্যে অনেকের মধ্যে কাজ করছে। এই জিনিসটা বারবার আমরা বলার চেষ্টা করছি যে যতটুকু সম্ভব যার যার জায়গা থেকে আমরা মেনটেন করা দরকার। মাস্কটাকে কিন্তু আমাদের ভ্যাকসিন হিসেবে মনে করতে হবে যে ভ্যাকসিন নিলেই আমরা যে নিরাপদ হয়ে গেলাম তা কিন্তু না। আমরা অলওয়েজ মাস্কটা ব্যবহার করবো। প্লাস মাস্ক ব্যবহারের ক্ষেত্রে অনেকে বিভিন্ন রকম ইয়ে দেখা যায়। কেউ হয়তো নাকটা খুলে রেখে শুধু মুখে মাস্কটা ইউজ করছে, অনেকে আবার নাক মুখের ঠিক নিচে মাস্কটা লাগিয়ে আসছে। এইরকম ভাবে যদি আমরা মাস্ক ব্যবহার করি সেটাও কিন্তু আপনার আমার কোনো কাজে আসবে না। অতএব এই জিনিসগুলো যথাযথ মেনে চলা এবং ইউনিয়ন ভেরিয়েন্টটা যদি ব্যাপক আকারে ছড়িয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আমাদের যতটুকু আছে সেই অনুযায়ী যদি ব্যাপক হারে আমরা আক্রান্ত হয়ে যাই তাহলে চিকিৎসা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে। তাই এই বিষয়ে আসলে অনেক সচেতন হওয়া দরকার। জি, আপনি যেমনটা ভ্যাকসিনের কথাটা আপনি নিজেই তুলেছিলেন, ভ্যাকসিনের বিষয়ে একটু জানতে চাই, যারা দুটো ডোজই দিয়ে ফেলেছে এর মধ্যে তাদের জন্য আসলে ঝুঁকি কতখানি, অথবা তাদের ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি আছে কিনা বা কতটুকু যদি থাকেও? না না, অবশ্যই। কারণ হলো ভ্যাকসিন নিলেই পুরোপুরি যে আমি 100% নিরাপদ তা না। তবে ভ্যাকসিনের যে বিষয়টা আমরা ফুল ভ্যাকসিন আমরা দিয়েছি, তো সেটার ক্ষেত্রে যে ভেরিয়েন্টের এগেনস্টে আমরা ভ্যাকসিনটা তৈরি করেছি সেই ভেরিয়েন্টটা কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো মিউটেশন হয়েছে, যার ফলে এটা রূপান্তর হয়ে গেছে। তারপরেও এটা যে আমাদের একেবারেই কাজ করবে না তা না। একজন যদি নন ভ্যাকসিনেটেড একজন পাচ্ছেন যে হয়তো ভ্যাকসিন নেয়নি এবং ভ্যাকসিন কোর্স কমপ্লিট করেছে, দুইজনের যদি করোনা সংক্রমণ হয় সেক্ষেত্রে অবশ্যই যিনি ভ্যাকসিন নিয়েছেন তার জটিলতা অনেক কম হবে বলে একটা গবেষণায় দেখা গেছে। তো এখন 100% নিরাপদ কেউই নন, তবে যিনি অ্যাডভান্স হয়ে আছেন যিনি ভ্যাকসিনটা নিয়েছেন। আর এই নতুন ভেরিয়েন্টের ক্ষেত্রে কতটুকু এই ভ্যাকসিন কাজ করবে সেটা নিয়ে এখনো কিছু গবেষণা হয়নি, কারণ আসলে খুব দ্রুতই এটা রূপ বদলাচ্ছে এবং এর প্রত্যেকটা ভেরিয়েন্টের জন্য তো আলাদা আলাদা ভ্যাকসিনও তৈরি করা সম্ভব না। এই জন্য ইন জেনারেল যে ভ্যাকসিনটা রয়েছে সেটা তারপরেও প্রত্যেকেরই নেওয়া উচিত, যদি সুযোগ থাকে তাহলে নেওয়া উচিত বলে আমি মনে করি। জি,
এইরকম একটা পরিস্থিতিতে আসলে সরকারের পক্ষ থেকে কি কি করণীয় হতে পারে, আপনি আপনার দিক থেকে কি বলতে চান? আসলে গভর্নমেন্ট তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ গভর্নমেন্ট বা সরকার যে নির্দেশনাটা দেয় আমরা সবাই মেনে চলার চেষ্টা করি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে যেমন গত ঈদ এবং ঈদ পূর্ববর্তী পরবর্তী সময়ে গভর্নমেন্ট যদি আরেকটু কঠোর হতে পারতো, যদি শিথিলতা কমায় আমাদেরকে একটা জায়গায় রাখতে পারতো, তাহলে হয়তো এই যে সংক্রমণের হারটা আমাদের আরেকটু কমে আসতো। কিন্তু যেটা হবার সেটা হয়ে গেছে। এখনো যদি আমরা আরেকটু মেনটেন করতে পারি যে যেগুলো আমরা প্রথম দিকে আলোচনা করেছি যে আমাদের গণপরিবহন গুলাকে যদি আসলে অর্থনৈতিক মেনটেন করা যায়, এবং যে জায়গাগুলোতে জনসমাগম হচ্ছে সব জায়গাগুলোতে যদি রেস্ট্রিকশনটা সঠিকভাবে মেনে মানতে বাধ্য করানো যায়, তাহলে আমার মনে হয় যে অনেকাংশেই আমরা এটা মানে এই সংক্রমণের যেটা কমানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জি, ধন্যবাদ। যারা কোভিড পজিটিভ হয়ে আসলে সুস্থ হয়ে গিয়েছে একবার, তাদের মধ্যে দেখা যায় যে অন্য রকমের একটা একটু বেপরোয়া ভাব চলে আসে, বা তারা হয়তোবা অনেক ক্ষেত্রে একটু ঝুঁকি মুক্ত থাকে। তো কতদিন পর্যন্ত তারা ঝুঁকি মুক্ত থাকেন এবং তাদের আসলে কি কি করা উচিত আফটার কোভিড? হ্যাঁ, কোভিড পরবর্তীতে কিন্তু বেশ কিছু কমপ্লিকেশন অনেকের দেখা যায়, যে তাদের অন্যান্য রোগের জটিলতা দেখা যায়, বা এই কোভিড চিকিৎসায় যদি কারো দীর্ঘমেয়াদী স্টেরয়েড জাতীয় ওষুধের ব্যবহার হয়ে থাকে, তখন তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা আরো কমে যায়, যার ফলে এই কোভিড পরবর্তী অবস্থায় অনেকে দীর্ঘদিন বেশ ক্লান্ত, অবসাদগ্রস্ত, খুব দুর্বলতা, এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা অনেক সময় আমাদের কাছে আসে। তবে এই কোভিড পরবর্তীতে মানুষের মধ্যে যে মানসিকতা আছে যেটা উল্লেখ করলেন, আসলে এই ধরনের ভাবার কোনো সুযোগ নেই যে একবার আমি কোভিড নেগেটিভ হয়েছি বলে যে আমার আর কোভিড হবে না। ইতিমধ্যে কিন্তু এমন অনেক মানুষই আছে যাদের 4 বার 5 বার পর্যন্ত কোভিড করেছে। তো অতএব মানে এটা আসলে নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে আপনার একবার কোভিড হলো আর আপনি পরবর্তীতে আর নেগেটিভ হওয়ার পরে আর নতুন করে সংক্রমিত হবেন না। অর্থাৎ উনি অন্য একজন সাধারণ মানুষের মতোই, ওনাকে সমস্ত বিধি মেনে চলতে হবে এবং আরো বেশি সতর্ক হতে হবে। একজন যদি রিকারেন্টলি মানে বারবার সংক্রমণের ঝুঁকিতে পড়ে, তাহলে কিন্তু তার অন্য একজন মানুষের থেকে তার কিন্তু আরো বেশি থাকে। অর্থাৎ এই কোভিড পরবর্তীতে যারা বিভিন্ন রকম করছেন, তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আরো বেশি সতর্কতার সাথে সাধারণ মানুষ বেশি সতর্ক হয়ে চলতে হবে। স্যার, নেগেটিভ হওয়ার পরে আসলে ঠিক কতদিন পর আবার নতুন করে সংক্রমিত হওয়ার একটা সম্ভাবনা থাকে? ঠিক সময়টা মাঝখানে কতদিন হতে পারে? আসলে এটা ওরকম ফিক্সড কোনো স্টাডি এখনো আসেনি, তবে দেখা যাচ্ছে যে আমরা যে ইমিউনিটির কথা বলি, ইমিউনিটিটা যদি কোভিড নেগেটিভ হওয়ার পরে হয়তো 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ইমিউনিটিটা স্ট্রং থাকে, তারপরে দেখা যায় যে নতুন করে আবার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য প্রত্যেকটা রোগীকেই যার যার জায়গা থেকে যথেষ্ট সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তার নিজস্ব যে এরিয়াতে সে বসবাস করছে তার মাধ্যমে যেন আরো 5 জন সংক্রমিত না হয়, সেই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক তাই। জানুয়ারির শুরুর দিকে, এই বছরের জানুয়ারির শুরুর দিকে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ এমার্জেন্সি প্রোগ্রামের প্রধান যে মাইক রায়ান বলেছিলেন যে কোভিডের দ্বিতীয় বছরটা আরো অনেক ভয়াবহ হবে। তো আপনার কাছে কি মনে হয় যে দ্বিতীয় বছর তো আমরা চলছি, দ্বিতীয় বছরে চালাচ্ছি এবং পরিস্থিতিও দেখতে পাচ্ছি যে দিন দিন আসলে ভয়াবহই হচ্ছে, আসলে আমরা কোন দিকে যাচ্ছি বলে আপনি একজন চিকিৎসক হিসেবে আপনার মনে হয়? আসলে এই মহামারীটা যেহেতু প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আসলে একটা অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে অনেক কিছু। পুরোপুরি নিশ্চিত হয়ে কোনো কিছুই বলা আসলে সম্ভব হচ্ছে না, কারণ এটা যেহেতু একটা স্টাডির ব্যাপার এবং এই ধরনের যে মহামারী গুলা এটা আসলে অ্যাজাম্পশন করাটাও খুব কঠিন। তবে আমরা যদি বাস্তব চিত্র দেখি যে প্রথম থেকে যখন শুরু হয় গ্রাজুয়ালি কিন্তু রূপান্তর হচ্ছে এবং প্রত্যেকটা রূপান্তরই দেখা যাচ্ছে প্রথমটার থেকে দ্বিতীয়টা, দ্বিতীয়টার থেকে পরবর্তীটা কিন্তু আরো বেশি মারাত্মক হয়ে উঠছে, যার ফলে এবং বর্তমান সময়ে যে ভেরিয়েন্টটা ইন্ডিয়াতে আছে, দেখছেন যে তাণ্ডব চলেছে এবং এখনো চলছে, এটা কিন্তু খুবই ভয়াবহ। অর্থাৎ আসলে এটার মানে কতদিন নাগাদ যেটা চলবে এটা আসলে এখনই বলা খুব কঠিন।
তবে আমাদেরকে যেটা করতে হবে যে এটা নিয়ে আমাদেরকে চলতে হবে, এটাকে অ্যাভয়েড করে চলার কোনো সুযোগ নেই। এখন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় প্রত্যেক মানুষকে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে তার কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং তার যতটা সম্ভব তাকে ইমিউনিটি ডেভেলপ করার জন্য নিজের পক্ষ থেকে, যেমন আপনার বললেন যে পুষ্টিজনিত খাবার, তার ফিজিক্যাল এক্সারসাইজ, এবং তার যদি ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি ডিজিজ কিংবা কোনো জটিল রোগ থেকে থাকে সেগুলোকে সঠিকভাবে চিকিৎসাধীন অবস্থায় রাখতে হবে, যেগুলো কারণে তার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না যায়, ডায়াবেটিস যেন নিয়ন্ত্রণে থাকে, রক্তচাপ যদি নিয়ন্ত্রণে থাকে, তার যদি কিডনি ডিজিজ নিয়ন্ত্রণে থাকে, সে অনেকাংশে নিজেকে প্রিভেন্ট করতে পারবে। এখন আমাদের প্রিভেন্টিভ মেজারটাকে খুব গুরুত্ব দিতে হবে। 2019 সালে প্রথম করোনা ভাইরাসের উৎপত্তির পর থেকে আমরা সকলেই মোটামুটি জানি যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টা, তারপরেও অনেকে স্বাস্থ্যবিধি মেনে চলে না। কিন্তু আপনি আসলে চলে যাওয়ার আগে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে সাধারণ মানুষের আসলে কতটুকু সচেতন থাকা উচিত এবং কি কি করা উচিত, কিভাবে আসলে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা উচিত, আপনি কিভাবে পরামর্শ দেবেন? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই জিনিসটা ইতিমধ্যে আমরা সবাই জেনে গেছি, তারপরেও বলতে চাই যে স্বাস্থ্যবিধির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমাদের প্রত্যেকেরই মাস্ক, সঠিকভাবে মাস্ক ব্যবহার করা। এবং এই মাস্কটাই আসলে আমাদেরকে অনেকাংশেই প্রতিরোধ করতে পারে আমার থেকে আপনাকে ছড়ানো কিংবা আপনার থেকে আমার ছড়ানো কিংবা একজন থেকে আরেকজনের এই ছড়ানো হারটা কিন্তু একমাত্র মাস্কই প্রতিরোধ করতে পারে। তাছাড়া আমরা যে আরো কয়েকটা বিষয় রয়েছে, আমরা কিছুক্ষণ পর কিংবা 2 ঘন্টা পর পর হাতটা ধুয়ে ফেলা কিংবা হাতটা স্যানিটাইজ করা, এছাড়া আমরা যখনই যেখানে কাজ করছি ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখা, এই জিনিসগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর প্রত্যেকটা মানুষকে আসলে পার্সোনালি যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। অন্যথায় আসলে আমরা গভর্নমেন্ট বলি কিংবা আইন সংস্থা বলি, যতটা তারা আমাদেরকে ইনফোর্স করুক না কেন, নিজের থেকে যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু আমি, আমার পরিবার, আমার সমাজ এইভাবেই মানে একজন আরেকজনদের ছড়াতে বা সংক্রমিত করতে হেল্প করবো। এই জন্য আমি বলবো অবশ্যই প্রত্যেকটা মানুষ তার নিজের থেকে এই সচেতনতা বোধটা তৈরি করতে, এবং প্রত্যেকেই আমরা যেন ভালো থাকতে পারি। আমি ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে, পরিবার ভালো থাকলে আমার সমাজ, এইভাবে করে আমরা পুরো দেশটাই যতটুকু সম্ভব সচেতন করে আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর দর্শকদের জন্য বলছি যে আমরা যদি নিজেরা একটু সচেতন থাকতে পারি তাহলেই কিন্তু আমরা আশেপাশের মানুষগুলোকে একটু হলেও আমরা তাদেরকে সুস্থ রাখতে পারবো এবং পরিস্থিতিটা অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা হবে প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস প্রসঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিউজ 24-এর সাথেই থাকুন।